আসসালামু আলাইকুম। আমেরিকান একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠনের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ে তোমরা বোর্ডে একটা দেখতে পাচ্ছ, একটা ছক অঙ্কন করা আছে। এই ছকটা তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে দেখো এখানে দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। ছকে বলা হয়েছে মৌল, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। যেমন এখানে মৌলগুলোর নাম লেখা আছে এক্স ওয়াই জেড এবং এদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, 11, 6 এবং ভর সংখ্যা দেওয়া আছে 35, 23 এবং 14। তোমাদের প্রশ্ন আছে আইসোটোপ কাকে বলে। ফার্স্ট প্রশ্ন হলো আইসোটোপ কাকে বলে, সেকেন্ড প্রশ্ন পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো। আগে আমি তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিয়ে নেই। আইসোটোপ, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখার একটা কৌশল আছে। আমি তোমাদের এই সংজ্ঞার সাথে তোমাদের মনে রাখার একটা কৌশল শিখাবো। দেখো এখানে লেখা আছে আইসোটোপ। আইসোটোপ, আইসোট্রন, আর আইসোবার। তোমরা সবাই একটু খেয়াল করো যে প্রশ্ন তো শুধু চাইছে আইসোটোপ। আমি তোমাদের সাথে আরও দুইটা ওয়ার্ড শিখে রাখতেছি। কেন? কারণ ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। তোমাদের লেখা আছে আইসোটোপ। দেখো এখানে প আছে, শেষে এখানে কী আছে, দন্ত ন আছে, এখানে রয়েছে র। পতে প্রোটন সংখ্যা, নতে নিউটন সংখ্যা এবং রতে ভর সংখ্যা। তাহলে তুমি কিভাবে মনে রাখবা, শেষে কী আছে, প আছে। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, এই নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে কি বললাম, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যদি তোমাকে আইসোটোন বলে, তাহলে শেষে কি ওয়ার্ড আছে, ন আছে। তার মানে যেই শেষে যে অক্ষরটা থাকবে সেই জিনিসটা তোমার সমান থাকবে। তাহলে এখানে কি থাকবে, নিউটন সংখ্যা সমান। যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান, প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। এবার দেখো আইসোবার, এখানে কি আছে, র আছে। র মানে ভর সংখ্যা। তাহলে কি বলবো, যে সকল মৌলের ভর সংখ্যা সমান, প্রোটন এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। তোমাদের প্রশ্ন এখানে ছিল আইসোটোপ। এখানে কি আছে, প আছে, তাহলে মানে প্রোটন সংখ্যা সমান। তাহলে কি বলবো, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এবার আমরা চলে আসি সেকেন্ড প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো, কোনো মৌলের একটি পরমাণুতে, কি বললাম, কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এখানে একটা মৌলের পারমাণবিক সংখ্যা কত, 11। কি দেওয়া আছে, 11 দেওয়া আছে। তার মানে এই 11 নম্বর মৌলের নাম হলো সোডিয়াম। 11 নম্বর মৌলের নাম কি, সোডিয়াম। এখন তুমি ব্যাখ্যা কীভাবে দেবে, সোডিয়াম পরমাণুতে টোটাল 11টা প্রোটন রয়েছে। পারমাণবিক সংখ্যা কি, কোনো মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তাহলে সোডিয়াম 11, এখানে মানে সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন রয়েছে। তোমরা জানো একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। তার মানে কি, সোডিয়াম পরমাণুতে ঠিক 11টা প্রোটন রয়েছে এবং 11টা ইলেকট্রন রয়েছে। তাহলে তোমরা যদি এইভাবে লেখো, কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তারপর একটা উদাহরণ দিতে পারো। আমরা জানি সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন রয়েছে এবং 11টি ইলেকট্রন রয়েছে। এটা লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। তোমাদের বলছে কি, নিউটন সংখ্যা নির্ণয় করতে বলছে কোন পরমাণু থেকে, জেড। তোমরা একটু খেয়াল করো, এই যে ছকেটা দেওয়া আছে, এই যে জেড, এই মৌলের তোমাকে বলছে একটা নিউটন সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা একটা সূত্র লিখি। আমরা জানি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তোমাকে
জেড মৌলের কি বের করতে বলছে? নিউটন সংখ্যা বের করতে বলছে। এই নিউটন সংখ্যা বের করতে বলছে, তার মানে কি এখানে ভর সংখ্যা দেওয়া আছে এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে। প্রোটন সংখ্যার আরেক অপর নাম কি? পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যার অপর নাম কি? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এবার তাহলে এখান থেকে যদি নিউটন সংখ্যা বের করতে চাই তাহলে কি করবো? নিউটন সংখ্যা এই পাশে রাখবো, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই পাশে রাখবো। তাহলে তোমাকে কোন পরমাণুর ক্ষেত্রে বের করতে বলছে? জেড। তাহলে আমি লিখলাম জেড মৌলের নিউটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, জেড মৌলের নিউটন সংখ্যা সমান সমান কি লিখবো? এই ভর সংখ্যা উপর নিয়ে চলে যাব, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা তোমরা জানো পারমাণবিক সংখ্যার অপর নাম কি বলতো? পারমাণবিক সংখ্যার অপর নাম প্রোটন সংখ্যা। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ জেড মৌলের ভর সংখ্যা কত দেওয়া আছে? জেড মৌলের ভর সংখ্যা দেওয়া আছে 16 এবং পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? 6। সরি, জেড মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দেওয়া আছে 14 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6। তাহলে আমি 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে এখানে কত হয়? 8। তার মানে প্রশ্ন দেওয়া ছিল জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা। তাহলে আমরা এটাই লিখব, জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা কয়টি? 8টি। তাহলে আমরা গ নম্বর উত্তর শেষ করে ফেলেছি। তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা কি? জেড মৌলের একটি পরমাণুতে নিউটন সংখ্যা কতটি? 8টি। এবার পরে একটা প্রশ্ন লেখা আছে, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব। আগে আমাকে এক্স এবং ওয়াই মৌল শনাক্ত করতে হবে। আগে কি শনাক্ত করতে হবে? এক্স এবং ওয়াই মৌল শনাক্ত করতে হবে। এক্স এবং ওয়াই মৌল শনাক্ত করার পর আমরা দেখব মৌলগুলো কি এবং সেই যৌগের মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান বা তারা কিভাবে যৌগ গঠন করে সে সম্পর্কে একটু আমরা ধারণা নেই। দেখো এখানে এটা রেখে দিলাম কারণ আমাকে অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা কি নামে পরিচিত? প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা মানে কি? সিরিয়াল নাম্বার। তোমরা পর্যায় সারণীতে যে 108টা মৌল রয়েছে সেগুলো মৌলের একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বার আছে, ওই সিরিয়াল নাম্বারগুলোকেই বলা হয় প্রোটন সংখ্যা। সেই প্রোটন সংখ্যা দেওয়া আছে। দেখো তার মানে কি? তোমাকে এক্স একটা মৌল দিয়ে রাখছে, এক্স মৌলটা কি? এক্স। এক্স মৌলের পারমাণবিক কত সংখ্যা কত? 17। তার মানে মৌলটির নাম ক্লোরিন। এবং ওয়াই মৌল পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? 11। মৌলটির নাম সোডিয়াম। তোমরা জানো সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু। আমি এটা একটু পরে আবার বিশদ আলোচনা করব, তার আগে তোমাদের এটার একটা ইলেকট্রন বিন্যাস করে নেই। দেখো আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম কত? 11। আমার হয় কত? 1s2 2s2 2p6 3s1। তার মানে এখানে তোমাদের সংখ্যা পাচ্ছ 2 8 1। আর ক্লোরিনেরটা যদি করি, ক্লোরিন কত? 17। আমি কত পাচ্ছি? 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে এখানে পাচ্ছি 2 8 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন কম। তার মানে আমাকে কিভাবে যৌগ গঠন করবে? এরা ইলেকট্রন ত্যাগ করবে একজন, ইলেকট্রন গ্রহণ করবে একজন। তোমরা জানো ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু কী করে? ইলেকট্রন গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম গ্রুপ 1 এর মৌল, তার মানে এটা সক্রিয় ক্ষার ধাতু, এরা ইলেকট্রন ত্যাগ করবে। এবং ক্লোরিন কি করে? অধাতু, এরা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে। তাহলে তোমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখবা? তাহলে লিখতে হবে এক্স এবং ওয়াই মৌলটি হলো সোডিয়াম এবং ক্লোরিন। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। সোডিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস কার? নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং সোডিয়াম আয়নে পরিণত হয়। এবং
ক্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করে। এভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি করে এবং অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি মানে কি বিদ্যুৎ প্রবাহিত হয়। এভাবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা তারা যুক্ত হয়। আমি তোমাদের আগেই বলছিলাম যে ইলেকট্রন আদান এবং প্রদান মানে কি আয়নিক বন্ধন, তার মানে কি তারা ইলেকট্রন আদান ও প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে তারা যৌগ গঠন করে। তারা কি যৌগ গঠন করে? এই যে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটাকে ভাঙলে কি হয় দেখো, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন মাইনাস। এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন মানে ক্যাটায়নে পরিণত হয় এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন মানে অ্যানায়নের সৃষ্টি হয়। তাহলে তারা কিভাবে ইলেকট্রন ত্যাগ করে সেটা তোমাদের একটু দেখাইতে হবে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস উৎপন্ন করে। দেখো এই যে এখানে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি করলো। তুমি যদি এখানে 2 দাও তাহলে তো কত হবে, 2টা সোডিয়াম 2টা ক্লোরিন। এখন তোমাকে এখানে তুমি যদি এখানে 2 দাও তাহলে কী লিখবে, 2 সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে 2 সোডিয়াম প্লাস, আবার এখানে 2টা ক্লোরিন সে 2টা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি করে 2 ক্লোরিন মাইনাস পরিণত হয়। তাহলে এভাবে তোমাদের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা যৌগ গঠন করে। আমি যদি এটাকে লিখি, এটাকে তাহলে আমি কিভাবে লিখতে পারো, 2 সোডিয়াম প্লাস ক্লোরিন গ্যাস উৎপন্ন করে 2 সোডিয়াম প্লাস এবং 2 ক্লোরিন আয়ন মাইনাস। তোমরা এভাবে অঙ্কন করে দেখাবে কীভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি করে এবং অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে তারা আয়নিক বন্ধন গঠন করে। আয়নিক বন্ধনের মাধ্যমে তারা সর্বশেষ কক্ষপথ অষ্টপূর্ণ হয় এবং অষ্টপূর্ণতার মাধ্যমে তারা যৌগ গঠন করে। তার মানে তোমাদের প্রশ্নটা ছিল কি, উদ্দীপকের এক্স এবং ওয়াই মৌলের মধ্যে তারা কীভাবে যৌগ গঠন করে? আয়নিক বন্ধনের মাধ্যমে। আয়নিক বন্ধন কেন? যেহেতু সোডিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু, আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন অধাতু ইলেকট্রন গ্রহণ করে। যখন ইলেকট্রন আদান প্রদান করবে তখন এটাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগদ্বয় স্থিতিশীলতা অর্জন করে বা অষ্টপূর্ণতা অর্জন করে। তোমাদের প্রশ্ন এইভাবেই আসতে পারে যে উক্ত মৌলদ্বয় কীভাবে স্থিতিশীলতা অর্জন করে, কিভাবে অষ্টপূর্ণতা অর্জন করে, এদের মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান বা এরা কীভাবে যৌগ গঠন করে। তাহলে তোমাদের যেই প্রশ্ন আসে উত্তরটা কিন্তু একই হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।